এখন সময় হয়েছে ওয়াকারকে উচিত শিক্ষা দেওয়ার। তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার হাতে এখন অনেকটা ক্ষমতা রয়েছে, তাই তিনিও ওয়াকারকে কোণঠাসা করে ছাড়বেন। খলিলুর রহমানকে নিজের মন্ত্রিসভায় স্থান দিলে সেনার সঙ্গে যে তারেক রহমানের একটা দূরত্ব তৈরি হবে, সেটা তারেক রহমান কিন্তু খুব ভালো করেই জানেন। আবার অনেকে বলছেন যে এটাও হতে পারে তারেক রহমান হয়তো এই বার্তাটা জেনারেল ওয়াকারের কাছে পৌঁছে দিতে চান, যে তিনি একেবারে জেনে বুঝে খলিলুর রহমানকে তার মন্ত্রিসভাতে স্থান দিয়েছেন। তিনি হয়তো বলতে চেয়েছেন, মানে তারেক রহমান হয়তো বলতে চেয়েছেন, এই ওয়াকার তাকে মাসের পর মাস ঘুরিয়েছেন, বাংলাদেশে ফেরার কোনো গ্রিন সিগন্যাল ওয়াকারের থেকে পাননি তারেক রহমান দীর্ঘদিন। বিএনপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাতে গড়িমসি করেছেন জেনারেল ওয়াকার। বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলতে চেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান, এবং তার জন্য তিনি জামাতকে পুনরায় বাংলাদেশের রাজনীতির ময়দানে ফিরিয়ে নিয়ে এসেছেন। তাই এখন সময় হয়েছে ওয়াকারকে উচিত শিক্ষা দেওয়ার, কারণ তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার হাতে এখন অনেকটা ক্ষমতা রয়েছে, তাই তিনিও ওয়াকারকে কোণঠাসা করে ছাড়বেন। এটা হয়তো তারেক রহমান মনে মনে ভেবে থাকতে পারেন ওয়াকারকে সবক শেখানোর জন্য। তারেক রহমানের সঙ্গে ইতিমধ্যে বাংলাদেশ সেনা 3 বাহিনীর প্রধান তারা সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান যখন দায়িত্ব নিচ্ছেন, তখন বাংলাদেশের দায়িত্বে এমন একজন সেনাপ্রধান, অর্থাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে প্রায় বাংলাদেশের 18 কোটি মানুষজনের প্রত্যেকে কম বেশি চেনেন। এমনকি এই ওয়াকারুজ্জামান হয়তো বাংলাদেশের অনেক রাজনীতিবিদের থেকেও অনেক বেশি ফেমাস বা পপুলার। ওয়াকার এমন একজন ব্যক্তি যার ব্যাপারে প্রায় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কম বেশি মতামত দিয়ে থাকেন। তারেক রহমান যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন সেনাপ্রধান হিসাবে বাংলাদেশে রয়েছেন শেখ হাসিনার আত্মীয়, অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান। এবং 2024 সালের 5ই আগস্টের পরে এই ওয়াকার আওয়ামী লীগের সময় নিষিদ্ধ থাকা জামাতকে একেবারে রাজনীতিতে প্রথম সারিতে ফিরিয়ে নিয়ে এসেছেন। শেখ হাসিনার পতনের পরে অনেকে ভেবেছিলেন হয়তো বাংলাদেশে 3-4 মাসের মধ্যে একটা নির্বাচন হবে এবং তারপর বিএনপির নেতৃত্বে একটা সরকার গঠিত হবে বাংলাদেশে। কিন্তু বাস্তবটা কি হলো? ওয়াকারের নেতৃত্বে এমন একটা অন্তর্বর্তী সরকার বাংলাদেশে গঠিত হলো শেখ হাসিনার পতনের পরে, যে সরকার 18 মাস লাগিয়ে দিল একটা নির্বাচন করতে বাংলাদেশে। যে সরকারে জুলাই আগস্ট আন্দোলনের অংশগ্রহণকারী তরুণেরা একেবারে মুখ্য ভূমিকা নিতে শুরু করলো, সবটা কিন্তু ওই ওয়াকারেরই সৌজন্যে। অন্তর্বর্তী সরকার ক্ষমতার একেবারে মূল কেন্দ্র বা অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মূল কেন্দ্রে উঠে আসলো জামাত। তারেক রহমানের পক্ষে খুব কঠিন ওয়াকারকে বিশ্বাস করা, কারণ এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু একই সঙ্গে এটাও তো মনে রাখতে হবে, এই ওয়াকার যখন সেনা প্রধানের দায়িত্বে, তখন কিন্তু তারেক রহমান নির্বাচনে একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন, এবং জামাত আর তাদের জোট সঙ্গী এনসিপি নির্বাচনে ফল বেরোনোর পরে এটা বারবার প্রচার করে বেড়াচ্ছে যে সেনা এবং পুলিশ নির্বাচনের দিনে বিএনপিকে ব্যাপকভাবে সমর্থন করেছে, আর তার জন্যই বিএনপি এইরকম একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, না হলে ভোটের ফল অন্য হতে পারত। অন্যদিকে বিএনপিও এটা মনে প্রাণে বিশ্বাস করে, সেনার সহায়তায় তারা বিভিন্ন বাধা অতিক্রম করে একেবারে সুষ্ঠুভাবে বাংলাদেশে নির্বাচন করে নির্বাচনে জিতে বেরিয়ে আসতে পেরেছেন, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন 17 তারিখ। এত সময় যা বললাম তা বিএনপির সঙ্গে সেনা প্রধানের মূলত একটা ভালো সম্পর্কের কথা আপনাদের বললাম। বলা ভালো, তারেক রহমানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের যে সম্পর্কটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে প্রকাশ্যে, সেই সম্পর্কের কথা বললাম। এটা মনে রাখবেন, একটা মুদ্রার কিন্তু দুটো পিঠ থাকে। তাই এই ওয়াকারই আবার সেই ওয়াকার যার সঙ্গে শুধুমাত্র সাক্ষাৎ করার জন্য বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রান হতে হয়েছিল। দীর্ঘদিন অপেক্ষার পরে যখন বিএনপি নেতৃত্বের সঙ্গে ওয়াকার দেখা করবেন বলে সাক্ষাতের একটা সময় বেঁধে দিতেন, সেই সাক্ষাৎকারেও খুব একটা ভালো আগ্রহ কিন্তু ওয়াকার দেখাতেন না বিএনপি নেতৃত্বের সঙ্গে কথা বলার।
ফলে বিএনপি নেতৃত্বকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে তারেক রহমানকে দেশে ফেরাতে এই ওয়াকারুজ্জামানের সেনার গ্রিন সিগন্যাল পেতে। অথচ জামাতের আমিরের সঙ্গে এই ওয়াকারুজ্জামানের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেটা একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন। যেদিন ত্রয়োদশ নির্বাচনের আগে জামাত ঘোষণা করলো বাংলাদেশে যে তারা এনসিপির সঙ্গে জোট করে এবারের নির্বাচনে বাংলাদেশে লড়াই করবে, ঠিক সেই জোট ঘোষণার সময় যে সাংবাদিক বৈঠক হয়েছিল, সেই সাংবাদিক বৈঠকের পরে জামাতের আমির একেবারে ছুটে গিয়েছিলেন ওয়াকারের সঙ্গে দেখা করতে। অথচ এই জামাত আবার আওয়ামী লীগের চরম শত্রু। শেখ হাসিনা তার শাসনকালে এই জামাতকে নিষিদ্ধ করে রেখেছিলেন। আবার ওয়াকার শেখ হাসিনার আত্মীয়। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? তবে তারেক রহমান বা বিএনপি এটাও বোঝে যে জামাত অত্যন্ত প্রভাবশালী বাংলাদেশে, কারণ জামাত চাইছিল বাংলাদেশে একটা মিলিশিয়া বাহিনী গঠন করতে, তরুণ প্রজন্মের হাতে, তরুণদের হাতে অস্ত্র তুলে দিতে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীর অংশ করতে। ওয়াকার নাকি হাসনাত, এই স্লোগান তুলে ওয়াকারকে গদিচ্যুত করার বা গদিচ্যুত করে সেনাবাহিনীতে জামাত সমর্থিত অংশকে নেতৃত্বে নিয়ে আসা, অর্থাৎ একটা বিপ্লবী সেনাবাহিনী গঠন করা, এটাই ছিল জামাতের মূল এজেন্ডা। জামাতের সেই কৌশল বানচাল করতে জেনারেল ওয়াকার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদে ধরে রাখতে এবং বাংলাদেশের সংবিধানকে বাঁচাতে ওয়াকার অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। এটা কিন্তু তারেক রহমানও মানেন। ওয়াকারের এই ভূমিকাগুলো বাংলাদেশকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে, এটা এক বাক্যে স্বীকার করেন তারেক রহমান। এই সেনাবাহিনীর সঙ্গে তারেক রহমানের বিশ্বস্ততার যে একটা সম্পর্ক হওয়া, কিংবা এই বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানের সঙ্গে তারেক রহমানের যে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়া, সেটা খুব একটা সোজা হবে বলে অনেকে মনে করছেন না। এটা মনে রাখবেন, এই হাসান মাহমুদ খান কিন্তু শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ততম এবং ওয়াকারের থেকেও বিশ্বস্ত। কারণ শেখ হাসিনা যেদিন দেশ ত্যাগ করছিলেন, এই বিমান বাহিনীর প্রধান তিনি কিন্তু শেখ হাসিনাকে ভারতে ছাড়তে এসেছিলেন। শেখ হাসিনার নিয়োগ করা 3 বাহিনী প্রধানের সঙ্গে তাই তারেক রহমানের বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তোলা খুব একটা যে সহজ হবে তেমনটা কিন্তু বলা যাচ্ছে না, বরং বেশ কিছু সমস্যায় পড়তে হতে পারে তারেক রহমানকে। তবে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা আছে তারেক রহমানের, কারণ নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে বাংলাদেশে। তারেক রহমান কি ওয়াকারকে নিয়ন্ত্রণে রাখতে চাইছেন? দেখুন, মোহাম্মদ ইউনূসের মতো তারেক রহমানও ওয়াকারের কিসে খুশি হবেন বা ওয়াকার কিসে অখুশি হবেন খুব একটা পাত্তা দিতে চান না। কারণ তার একেবারে বাস্তব উদাহরণ হলো বিএনপির মন্ত্রিসভায় খলিলুর রহমানকে নিয়োগ করা। খলিলুর রহমান কিন্তু এই ওয়াকারের পছন্দের নন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ইউনূস যখন খলিলুর রহমানকে নিয়োগ করেছিলেন, তখন 2025-এর 21শে মে যমুনাতে গিয়ে ওয়াকার কিন্তু ইউনূসকে বলে এসেছিলেন তারা এই খলিলুর রহমানের নিয়োগকে মানছেন না। ওয়াকার একা যাননি, অন্যান্য বাহিনীর প্রধানদেরও তিনি নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে, কারণ বাহিনীর সঙ্গে আলোচনা না করেই খলিলুলকে নিয়োগ করেছিল অন্তর্বর্তী সরকার। কারণ ওয়াকারের আশঙ্কা ছিল এই খলিলুর রহমান সেনার সঙ্গে একটা সমান্তরাল নিয়ন্ত্রণের ক্ষেত্র প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে। ওয়াকার এমন একটা ব্যবস্থা সেই সময় বাংলাদেশে করেছিলেন যাতে খলিলুর রহমান কোনোদিনও সেনাবাহিনীর কোনো সংরক্ষিত এলাকায় ঢুকতে না পারেন এবং খলিলুর রহমান ঢুকতে পারেনওনি। এই ব্যক্তিকে যখন তারেক রহমান বিদেশমন্ত্রী হিসাবে নিয়োগ করছেন, তখন তার পিছনে নির্দিষ্ট কোনো কারণ অবশ্যই রয়েছে। তখন তার দলের মধ্যেও একটা বিষয় তৈরি হয়, অর্থাৎ বিএনপির মধ্যেও একটা বিষয় তৈরি হয়েছে। ফলে খলিলুর রহমানকে নিয়োগ যে সেনার সঙ্গে তারেক রহমানের একটা দূরত্ব বাড়াবে, সেটা তারেক রহমান খুব ভালো করে বোঝেন। আবার এমনও হতে পারে তারেক রহমান জেনে বুঝে কাউকে বার্তা দিতে, ওই আগে যেটা বললাম, সেটার জন্য এই নিয়োগটা করেছেন। এখন সেনার ভিতরেই প্রশ্ন উঠতে শুরু করেছে খলিলুর রহমানের নিয়োগের পরে।
ওয়াকার কি সেনাপ্রধান হিসাবে তার মেয়াদ অর্থাৎ 2027 পর্যন্ত তার যে মেয়াদ রয়েছে সেটা তিনি সম্পূর্ণ করতে পারবেন? কারণ 2024 সালের পর থেকে অর্থাৎ 2024-এ হাসিনার পতনের পর থেকে ওয়াকারকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বাংলাদেশে একেবারে প্রবল হয়ে উঠেছে। কারণ ওয়াকার নন সেনাপ্রধান হিসাবে এখন বাংলাদেশের প্রায় অনেকের 80% পছন্দ লেফটেন্যান্ট কামরুল হাসান। হতে পারে বিএনপি সরকার তারেক রহমানকে, এমনও হতে পারে যে বিএনপি সরকার তারেক রহমানের কথা অনুযায়ী ওয়াকারকে সেফ এক্সিট দিল। যেমন 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে জেনারেল মঈন ইউ আহমেদ সহ সেনা কর্তাদের জন্য ব্যবস্থা করেছিল নিরাপদে বাংলাদেশ ছাড়ার জন্য। এখন তারেক রহমান কি এই ওয়াকারুজ্জামানের জন্য সেই রকম কোনো ব্যবস্থা করবেন? উত্তর তো সময় দেবে। জানতে নজর রাখতে হবে আর প্লাস নিউজ ডিজিটাল।